আসসালামু আলাইকুম। শুরু করছি তুমি মৈনাসে আসক্ত পর্ব ৪। লিখেছে জান্নাতুল ফেরদৌস রিমি। গম্ভীর পরেশ কণ্ঠে রিমিকে কেউ হাঁক ছেড়ে ডাকতেই মেঘ দ্রুত গতিতে রিমির থেকে সরে নিচে চলে যায়। ছোটবেলা থেকে অয়নকে খুব ভয় পায় মেঘ। অয়ন এসে রিমিকে পাশে দাঁড়ায়। পরনে তার সাদা অ্যাপ্রন। আজ অয়নকে অন্যরকম সুন্দর লাগছে। ফর্সা মুখে গাম্ভীর্য থাকলেও তাতে কৃত্রিম বাঁকা হাসি ঝুলছে। সাদা শার্টের হাতাকনি পর্যন্ত ফ্লট করে রেখেছে। অয়ন মুখটা রিমির কানের কাছে নিয়ে অত্যন্ত শীতল গলায় বলে, আজকে থেকে কিন্তু তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। আমি লেট একদম পছন্দ করি না। সো লেটস গো। অয়ন কথাটি বললেই রিমির থেকে সরে গিয়ে রোহানা চৌধুরী থেকে বিদায়নী হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। রিমি ঠাস দাঁড়িয়ে আছে। ধীর পায়ে সেও বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। রোহানা চৌধুরী এত কিছুর মাঝে ঠিক খেয়াল করেছেন অয়ন কিছু একটা রিমির কানে কানে বলছিল। রিমি রাস্তার কাছে রিক্সার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু আজ কোনো রিক্সা এসে পাচ্ছে না। বিরক্ত হচ্ছে, তার সাথে প্রচণ্ড রাগও। ও তার মাথায় চড়ে বসেছে। আজও যদি সে দেরি হয় তাহলে নিশ্চয়ই অয়ন তার খবর নেবে খুব ভালো করে। এমনিতেই কালকের রাতের পর থেকে অয়নকে তেমন ভয়ঙ্কর পাগল মনে হচ্ছে, যাকে এক প্রকার সাইকো বলে। রিমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে সিদ্ধান্ত নিল সে আর দাঁড়িয়ে থাকবে না, বরং হেঁটে আজ কলেজে চলে যাবে। যেভাবে সেই কাজ। সে হাঁটতে শুরু করলো। রিমি হাঁটতে হাঁটতে খেয়াল করলো তাকে কেউ সর্বক্ষণ নজরবন্দি করে রাখছে। রিমি বুঝতে পারছে না হঠাৎ করে এমন মনে হচ্ছে কেন। রিমি এক পলক পিছন তাকিয়ে অবাক। ৫-৬ জন মহিলা তার পিছনে আসছে। পরনে তাদের কালো পোশাক। মহিলা গার্ড তারা, কিন্তু তারা হঠাৎ রিমির পেছন কেন আসছে? রিমি দ্রুত পায়ে হাঁটতে লাগলো। রিমির পেছনে মহিলা গার্ডগুলো আসছে। রিমি এক প্রকার ভয় পেয়ে দ্রুত একটা সিএনজিতে চড়ে বসলো। তারপর ড্রাইভারকে বলল যত দূর সম্ভব তাকে পৌঁছে দেওয়ার জন্য। ড্রাইভারটি তাই করলো। তাকে মেডিকেল কলেজের সামনে পৌঁছে দিল। রিমি কলেজের সামনে দাঁড়িয়ে হাঁফ ছেড়ে বাঁচল। পেছনে আরেকবার ঘুরল, কিন্তু এখন সেই মহিলা গার্ডগুলো নেই। রিমি নিশ্চিন্তে হাসপাতালে ঢুকল, কিন্তু একটা চিন্তা থেকেই যায়। মহিলা গার্ডগুলো হঠাৎ রিমির পেছনে আসছিল কেন? রিমির ভাবনার মাঝে রিমি ক্লাসের রুমে ঢুকে যায়। অয়ন ক্লাসের লেকচার দিচ্ছিল। রিমিকে দেখে থেমে গিয়ে হাতের ইশারায় রিমিকে সামনের বেঞ্চে বসতে বলে। রিমিও ভদ্র মেয়ের মতো বসে পড়ে, কিন্তু কালকের মতো আজকের বেঞ্চেও কেউ নেই। রিমি একাই বসে আছে। রিমি আর চোখে দেখছে। অয়ন কটমট দৃষ্টিতে দিকে তার দিকে তাকিয়ে আছে। হয়তো রিমি দেরি হয়ে এসেছে তাই। অয়ন যত সময় তার ক্লাস শেষে বেরিয়ে যেতে নিলে থেমে গিয়ে গাড় কাত করে এক পলক রিমিকে দেখে নেই। অতঃপর হঠাৎই রিমির কাছে এসে রিমির হাত ধরে সোজা ক্লাসরুম থেকে বের করে বেরিয়ে গেল। ক্লাসে মেয়েরা হতবাক হয়ে যায়। জয়িতাও নিজে অবাক। অয়ন রিমিকে নিয়ে নিজের কেবিনে এনে হাতটা ছেড়ে দেয়। রিমি কঠিন ভাব এনে বলেন, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন, তাও আবার রানিং ক্লাসের মাঝে? সবাই কী ভাবছিল? অয়ন শক্ত চমকে জবাব দেয়, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তাকে ভুলে গেলে? আজকে লেট করলে কেন? তার জবাব দিতে তোমাকে কী করতে হবে? তাই বলে সবার সামনে এভাবে হাত ধরে নিয়ে আসবেন? অয়ন অদূর কোণে বাঁকা হাসি ফুটিয়ে বললে, আমার হসপিটাল, আমার বউ, আমি যা ইচ্ছে করবো। কে কী ভাবলো আমার দেখার দরকার নেই। অয়ন কথাটি বলে একটা বেশ ভাব নিয়ে নিজের ইজি চেয়ারে বসে পড়ল। অয়নের এমন খাপছাড়া কথাতে মেজাজ বিগড়ে যায় রিমির। অয়নের সামনে দাঁড়িয়ে বলল, কয়েকদিন পর আপনার বিয়ে, সেটা কি আপনি ভুলে গেলেন? আর আমি আপনার কিসের বউ? কয়েকদিন পর আমাদের ডিভোর্স। অয়ন ফাইল দেখতে দেখতে বলল, ডিভোর্স নেওয়া পর্যন্ত তুমি আমার ওয়াইফ। আমার পুরো রাইট আছে তোমার উপর। এখন দেখো কেবিনে কেউ নেই, শুধু তুমি আর আমি। রিমির চোখ বড় বড় করে অয়নের দিকে তাকাই। অয়ন চোখ টিপ মেরে বলে, রিমি পরি, সামনে সুন্দরী বউ থাকলে কন্ট্রোল করা বড্ড কঠিন। সামথিং নটি ফিলিংস। রিমি অয়নের কথা শুনে কান দিয়ে দোয়া বের হচ্ছে। তার মাথায় কি আদৌ ঠিক আছে, আগে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে? পরের দিকেই রিমি তাড়াহুড়ি করে বলে, আমার লেট হচ্ছে, আমাকে যেতে হবে, আমি যাই কেমন? রিমি কথাটি বলে বাদশা দে অয়ন। রিমির হাত জোড়া আলতো করে ধরে বলে, কিছুক্ষণ থেকে যাও না রিমি পরি, কাছে আসলে এত ছটফট করে কেন?
দূরেই তো চলে যাবেন, তাহলে কাছে আসছেন কেন? রিমির নরম সুরে প্রশ্নটি ছুড়ে দেয় অয়নের পানে। রিমি জানে না সে কেন কথাটি বলল, কিন্তু তার বলতে বড্ড ইচ্ছে হলো। অয়ন হাসল। কি সত্য, কি সুন্দর সেই হাসি। রিমি পরে কিছু প্রশ্নের জবাব অনুভব কিছুটা উপলব্ধি করে বুঝে নিতে হয়। রিমি অয়নের থেকে নিজের হাত ছাড়িয়ে দ্রুত বেরিয়ে যায়। অয়ন কেমন আলাদা আবেগ মিশ্রিত কণ্ঠে তাকে প্রতিটা কথা বলে। যে কোনো রমণী তাতে মন দিয়ে বসবে, কিন্তু রিমির তাতে কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট। যাকে বলেন আমান ও তাকে কতটা মায়া নিয়ে, কতটা আবেগ নিয়ে, কতটা ভালোবাসা নিয়ে প্রতিটা কথা বলতো, কিন্তু কই সে তো মাঝপথে রিমিকে অসহায় করে ছেড়ে চলে গেল। রিমি খেয়াল করলো আমানের কথা মনে পড়তেই তার আঁখি জোড়া ছলছল করছে, কেমন কান্না পাচ্ছে। বুকের সব কষ্ট যেন নিমিষেই বের হতে চাইল, কিন্তু রিমি চাইলেও এই মুহূর্তে তা পারবে না। রিমি বেজা গলায় বলল, এত প্রতিশ্রুতি, এত আশা, এত আলো দেখিয়ে মাঝপথে কেন চলে গেলেন আপনি আমান? অস্ট্রেলিয়ায় এক বিশাল কক্ষের চেয়ারে আনমনে বসে কিছু ভাবছিল যুবকের। বলিষ্ঠ গড়নের যুবকটির ফর্সা মুখটি শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। আজ যে যুবকটি টক টক করে পানি পান করল। হাতের সামনে এক প্রেয়সীর হাসি মাখা এক ছবি। যুবকটি ছবিটি হাতে নিল, আনমনে বলল, তোমার শূন্যতা আমাকে বড্ড পুড়াচ্ছে রিমি পাখি। রিমি যথারীতি সব ক্লাসই করছে। রিমি আঁকি যুগল খেয়াল করছে, ক্লাসের সবাই তার দিকে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকানোটা স্বাভাবিক। অয়ন যা শুরু করেছে। জয়িতা রিমির পাশে বসে বলে, দোস্ত, এই কলেজের প্রফেসররা কি জানে না তুই বিবাহিতা? সবগুলা তোর লগে লাইন মারার জন্য রেডি হচ্ছে। সকালে আসি তোকে সকলের সামনে হাত ধরে নিয়ে গেল, আর এখন আসিফ স্যারও তোর দিকে কেমন করে তাকাচ্ছে ক্লাসের ফাঁকে। আসিফ স্যার লাইন মারতেই পারে, বাট আসি স্যারও। জয়িতার কথায় এবার ভালো করে লক্ষ্য করল। তাদের প্রফেসর ডক্টর আসিফ অনেকক্ষণ যাবৎ তার দিকে তাকিয়ে আছে। ক্লাস শেষে সবাই যখন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখনই ডক্টর আসিফ রিমির কাছে এসে রিমির দিকে হাত বাড়িয়ে কলমটি এগিয়ে দিয়ে বলেন, মিস রিমি, আপনি কালকে আমার সাইন করার জন্য কলমটি দিয়েছিলেন, তা ফেরত দেওয়া হয়নি, নিন এখন। রিমি হাত বাড়িয়ে কলমটি নিয়ে নিল। আসিফ সকালের আড়ালে রিমির হাত ধরে কলমটির সাথে একটি চিঠিও গুঁজে দেই। রিমি অবাক হয়ে আসিফের দিকে তাকাই। অয়ন উটির দিকে যাচ্ছিল, তখন কাছের জানালা দিয়ে দৃশ্যটি তার চোখে পড়ে। মাথায় রক্ত চড়ে বসে অয়নের, হাত মুঠো হয়ে যায় অয়নের। রিমিকে অন্য কেউ স্পর্শ করছে কথাটি ভাবলেই অয়নের মাথায় রক্ত চড়ে বসে। রাগে কপালের বাজ পড়ে যাই। অয়ন কপালে আঙ্গুল রেখে কিছু একটা ভেবে বাঁকা হাসে। আসিফ রিমির হাতে চিঠি গুঁজে দিল। রিমি অবাক হয়ে আসিফের দিকে তাকাতেই আসিফ খুব আস্তে করে বলে, বাসায় গিয়ে পড়িও কেমন। আসিফ কথাটি বলার সাথে সাথে দূর থেকে একটা অপারেশন শুষ্ক ধারালো চাকু তার হাতে এসে গেঁথে যায়। আসিফ ব্যথায় কুঁকড়ে ওঠে। আসিফের উপর হঠাৎ এমন আক্রমণ রিমিসহ ক্লাসের সবাই অবাকের শীর্ষে পৌঁছে যায়। রিমি ভয় পেয়ে যায় আসিফের অবহাস অবস্থা দেখে। চাকুটা এমনভাবে নিক্ষেপ করা হয়েছে যার ফলে চাকুটা আসিফের হাতে গেঁথে রয়েছে, রক্ত অনবরত গড়াচ্ছে। আসিফ ব্যথায় রীতিমতো কাতরাচ্ছে। রিমির চোখ যায় সামনে থাকা যুবকের দিকে। যুবকটি ঠোঁটের কোণে বাঁকা হাসি বিদ্যমান, চোখ দুটো টকটকে লাল আভা ধারণ করছে, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আসিফের অবস্থা করুণ হতে দেখে নার্সরা এগিয়ে আসতে নিলে যুবকটি তাদের হাতের ইশারায় মানা করিয়ে দেয়। ডক্টর রিয়াসি বাধা পেয়ে নার্সরাও আর এগিয়ে যেতে পারে না। ডক্টর রিয়াসি আসিফের দিকে এগিয়ে যায়। অয়নকে দেখে রিমির বুঝতে বাকি থাকে না কাজটা আর কেউ নয়, বরং ইচ্ছাকৃতভাবে অয়ন নিজেই করেছে। অয়ন আসিফের হাতের থেকে এক টান দিয়ে চাকুটা বের করে। এতে আসিফের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে আসিফ। অয়ন চাকুটার দিকে তাকিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলে, ডক্টর আসিফ, ইউনো, হাত সবসময় সামলিয়ে রাখতে হয়, নাহলে যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই দেখুন না,
যেমন আমি আমার ছোট্ট নিশানার প্র্যাকটিসটা করেছিলাম, ভুলবশত আপনার হাতে গিয়ে লেগে গেল। কত ব্যথা পাচ্ছেন আপনি? কতটা সাফার করছেন সামান্য ভুলের জন্যে? আসিফ অয়নের দিকে তাকাতেই অয়ন রিমির দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে কাঠিন্য গলায় বলে, তাই বলছি তার উপর হাত বাড়ানোর আগে আমার পরিচয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে হবে, নাহলে ছোটোখাটো ভুলের মাসুল সারা জীবন ধরে দিতে হয়। তখন চাইলেও ভুলটাকে সংশোধন করা যায় না। কথাটি বলে অয়ন পাখা হাসি দিয়ে কাউকে হাঁক ছেড়ে ডাকে। রিমি বয়ে হাত পা কেমন করে কাঁপছে। সেদিন গাড়িটির কথা মনে পড়ে যায়। লোকটার কি অবস্থা করছিল অয়ন? আসিফের অবস্থা নিশ্চয়ই আরও করুণ হবে। এমনিতেই বেচারার হাতে অবস্থা একেবারেই করুণ। অয়নের আদেশে একজন লোক এসে হাজির হয়। তার থেকে আইডি কার্ডটা নিয়ে অয়ন রিমির দিকে এগিয়ে রিমির গলায় আইডি কার্ডটা ঝুলিয়ে বলে, নাও ইউরস পারফেক্ট। তো মিসেস রিমি চৌধুরী, এখন আপনার আইডি কার্ড পারফেক্ট তো? অয়নের কথায় সকলের চোখ যায় রিমির আইডি কার্ডের দিকে। তাতে বড় বড় অক্ষর করে লেখা, মিসেস রিমি চৌধুরী। সকলের বুঝতে আর বাকি রইল না। রিমি আর কেউ নয়, বরং তাদের প্রফেসর ডক্টর ইয়াসির বউ। জয়িতাও নিজে যেন ঘোরের মাঝে আছে। রিমির স্বামী তাহলে স্বয়ং ইয়াসি? কিন্তু রিমি এই বিষয়টি এতদিন গোপন করে রেখেছিল কেন? রিমিও নিজে অবাক। সে কখনো ভাবেনি অয়ন এমন কাজ করে বসবে। হ্যাঁ, অয়ন কথাটি বলেছিল, কিন্তু অয়নের কথাকে তখন অতটা গুরুত্ব দেয়নি রিমি। মেয়েরা অসহায় চোখে তাকিয়ে আছে। তাদের ভাবতে কষ্ট হচ্ছে যাকে নিয়ে তাদের এত স্বপ্ন, এত কল্পনা, সে বিবাহিত। আসিফ শুধু ডুব গিলছে। প্রফেসর ইয়াসির বউকে লাইন মারার ভয়াবহ সাহসিকতা দেখানোর ফল তাকে সারা জীবন ভোগ করতে হবে। অয়ন গাড় কাত করে আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলছিলাম, আমি কারোর পরিচয় সম্পর্কে অজ্ঞাত হয়ে তার দিকে হাত বাড়ানোর শাস্তি আজীবন ভোগ করতে হবে। কথাটি বলে ক্লাসের সকলের সামনে অয়ন রিমির হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যায়। রিমিকে কেবিনে নিয়ে এসে নিজের চেয়ারে বসে ফুসফুস করতে থাকে, হাতের সামনে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দেই, সামনে যা পাচ্ছে তাই বারবার ছুঁড়ে মারছে। অয়নের এমন ভয়ঙ্কর রাগ দেখে যথেষ্ট রিমি খুব ভয় পেলেও রিমি কিছুটা সাহস জুগিয়ে অয়নের মুখোমুখি দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, এসব কী শুরু করছেন আপনি? সব কিছু ছুঁড়ে ভেঙে ফেলছেন কেন? আপনি তো একজন নামকরা ডক্টর। তো ডক্টর আসে একজন ডক্টর হয়ে এরকম পাগলের মতো জিনিস চোরাচুরি করা কি আপনার মানায়? আর আপনি সকলের সামনে প্রফেসর আসিফের হাত ইচ্ছে করে চাকু বসিয়ে দিয়েছিলেন, আমি জানি। কি অবস্থা করছেন ওনার হাতে দেখছিলেন? অয়ন কাছের ফুলদানিটা হাতে নিয়ে রিমির দিকে এগোতে বলে, কেন, তোমার কি বেশি দরদ উঠছিল এই রাস্কেল আসিফের জন্যে? অয়নের এভাবে কাছের ফুলদানি নিয়ে রিমির বেশ ঘাবড়ে গিয়ে পিছাতে থাকে। লোকটাকে তার কাছে ব্রহ্ম উন্মাদ মনে হচ্ছে। এখন কি তার মুখের উপর কথা বলার কাছের ফুলদানি দিয়ে রিমিকে কি মারবেন নাকি? কথাটি মাথায় আসতে রিমি দ্রুত পিছাতে শুরু করে। লোকটাকে আর ভরসা নেই তার। রোহানা চৌধুরী তার অফিসে বসে কিছু একটা কাজ করছিল। তখনই তার কেবিনে কেউ নক করে। রোহানা চৌধুরী তাকিয়ে দেখেন পায়েল দাঁড়িয়ে আছে। পায়েলকে দেখেই তিনি ভিতরে আসতে বলেন। পায়েল হাসি মুখে রোহানা চৌধুরীর বিপরীত চেয়ারে বসে পড়ে। রোহানা চৌধুরী পায়েলের দিকে প্রশ্ন নিক্ষেপ করে বলে, তা পায়েল, কাল তো তোমাকে কানাডা যেতে হবে, তার প্রস্তুতি কেমন? তা ভালো, কিন্তু কি? পায়েল মুখটা কালো করে জবাব দিয়ে বলে, আমি এই সপ্তাহের জন্য কানাডা যাচ্ছি, তাই ভাবছিলাম আজকের দিনটা অয়নের সাথে স্পেন্ড করব, কিন্তু অয়ন তো আমাকে সহ্যই করতে পারে না। রোহানা চৌধুরী পায়েলের কথায় প্রকৃতি মুচকি এসে জবাব দেই, তাহলে এই ব্যাপার, দাঁড়াও আমি এক্ষুনি অয়নকে ফোন করে বলে দিচ্ছি। আমার কথায় ফেলতে পারবে না। পায়েলের চোখ মুখে বেশি খুশির ঝিলিক চিকচিক করতে থাকে। অপরদিকে অয়নকে এগিয়ে আসতে দেখে রিমি পিছিয়ে যেতে নিলে অয়ন রিমির হাত ধরে একেবারে রিমি নিজের কাছে টেনে নেই। রিমি চোখ বন্ধ করে নেই, ভয়ে এই বুঝি লোকটা তার দিকে ফুলের টপ নিয়ে মারবে। রিমির ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে অয়ন রিমির কপালের সাথে নিজের কপাল মিশিয়ে নেই। রিমির চোখ খুলে দেখে অয়ন এখনও রাগে ফুসফুস করছে। রিমি সরে যেতে নিলে অয়ন নিজের আঁখিজোড়া বন্ধ করে রিমির কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে,
ছটফট করো না রিমি পড়ি, কিছুক্ষণ শহীদ হয়ে আমাতে মিশে থাকো। রিমি তাই করল, চুপটি করে দাঁড়িয়ে থাকলো। অয়ন কিছুক্ষণ নীরব থেকেই শীতল গলায় বলল, এই মুহূর্তে আমার রাগটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। রাগের মাথায় আমি কন্ট্রোল হারিয়ে ফেলি, হয়তো তোমাকেও আঘাত করতে পারি, তাই রাগটা সংযত করতে চাচ্ছি। আমি যে তোমায় আঘাত করতে পারবো না রিমি পড়ি। রিমি অবাক হয়ে অয়নের দিকে তাকাই। কিছুক্ষণ তাদের মাঝে নীরবতা চলে। তাদের নীরবতায় ব্যাঘাত ঘটায় অয়নের ফোনের রিংটোন। অয়নের ফোন বেজে উঠলে রিমি দেখতে পায় অয়নের ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা গ্র্যান্ডমা। রিমি অয়নের থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আমাকে ছাড়ুন, আপনার গ্র্যান্ডমা ফোন করেছেন। অয়ন রিমিকে ছাড়ে না, বরং বিরক্ত হয়, রাগ হয় নিজের ফোনের প্রতি। এমন একটা মুহূর্ত বাঁচতে হলো। অয়ন রিমিকে নিজের থেকে ছাড়িয়ে ফোনটা হাতে নিয়ে দেয়ালে